নমস্কার বন্ধুরা, ট্রাভেল অ্যান্ড টেস্টের কালীকথায় আমি সংঘমিত্রা আজকে নিয়ে এসেছি দক্ষিণেশ্বরের স্থাপন কাহিনী। দক্ষিণেশ্বর অতি জনপ্রিয় একটি মন্দির। আমরা সবাই মোটামুটি দক্ষিণেশ্বরে গেছি। তো আজকে এই কাহিনী আমাদের সেই মন্দিরকে ঘিরেই। কিভাবে তৈরি হলো সেই মন্দির, কেই বা তৈরি করেছিল, শুরু করা যাক আজকের গল্প। ঊনবিংশ শতাব্দীর শুরু। বাংলা তখন ইংরেজ শাসনের অধীনে। সমাজে প্রচুর বৈষম্য, নারীদের অবস্থান খুব একটা সম্মানজনক নয়। ঠিক সেই সময় এক দরিদ্র পরিবারে জন্ম নেন রাসমণি। কে জানতো এই মেয়েই একদিন বাংলার ইতিহাসে অমর হয়ে থাকবেন। ছোটবেলায় তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী, সাহসী এবং পরিশ্রমী। পরবর্তীকালে তার বিবাহ হয় ধনী জমিদার রাজচন্দ্র দাসের সঙ্গে। বিবাহের পর তিনি হয়ে ওঠেন জানবাজারের জমিদার পরিবারের গৃহলক্ষ্মী। কিন্তু তার স্বামীর অকাল মৃত্যুর পর বিশাল জমিদারির দায়িত্ব এসে পড়ে তার কাঁধে। অনেকেই ভেবেছিলেন একজন নারী এত বড় সম্পত্তি সামলাতে পারবেন না, কিন্তু রাসমণি সকলকে ভুল প্রমাণ করেছিলেন। ধীরে ধীরে তিনি হয়ে উঠলেন বাংলার অন্যতম প্রভাবশালী জমিদার। তিনি মানুষের পাশে এসে দাঁড়ালেন এবং ধীরে ধীরে হয়ে উঠলেন সবার রানী রাসমণি কিংবা রানীমা। তখন সাল 1847। রানী রাসমণির বহু দিনের ইচ্ছা, তিনি কাশীধামে যাবেন, বাবা বিশ্বনাথের দর্শন করবেন। সেই সময় কাশী যাত্রা ছিল অত্যন্ত কঠিন। মাসের পর মাস নৌকায় ভ্রমণ করতে হতো। সব প্রস্তুতি সম্পূর্ণ, 25টিরও বেশি নৌকা প্রস্তুত, সঙ্গে আত্মীয় স্বজন, ভৃত্য, পুরোহিত, রান্নার সরঞ্জাম, খাবার সবকিছু প্রস্তুত। পরদিন সকালে যাত্রা শুরু হবে, কিন্তু ভাগ্য যেন কিছু অন্যই লিখে রেখেছিল। রাত গভীর, চারদিক নিস্তব্ধ, রানী রাসমণি ঘুমিয়ে আছেন। হঠাৎ তিনি এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। স্বপ্নে তিনি দেখলেন মহাশক্তি মা কালী তার সামনে উপস্থিত। মায়ের কণ্ঠ যেন আকাশ ভেদ করে আসছে। মা বললেন, রাসমণি, তোমার কাশী যাওয়ার প্রয়োজন নাই। গঙ্গার তীরে আমার জন্য একটি সুন্দর মন্দির নির্মাণ করো। সেখানে আমি প্রতিষ্ঠিত হব। সেখানেই আমি তোমার পূজা গ্রহণ করব। রানী ঘুম ভেঙে উঠে বসলেন, তো চোখে তার জল। তিনি বুঝলেন এটি কোনো সাধারণ স্বপ্ন নয়, এটি দেবীর আদেশ। পরদিন সকালে তিনি ঘোষণা করলেন কাশী যাত্রা বাতিল। সকলেই হতবাক, কিন্তু রানী সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। মা নিজে তাকে দর্শন দিয়েছেন। তারপর শুরু হলো জমির সন্ধান। রানী চেয়েছিলেন গঙ্গার ধারে বিশাল জায়গা, যেখানে মায়ের জন্য মহৎ মন্দির গড়ে তোলা হবে। অনেক খোঁজাখুঁজির পর নজরে এলো এক নির্জন এলাকা, দক্ষিণেশ্বর। তখনকার দিনে এটি ছিল এক জনমানবহীন অঞ্চল। জঙ্গলে ঢাকা বাগান, খোলা জমি, গঙ্গার বিস্তৃত তীর। স্থানীয় মানুষ নানা ভৌতিক গল্প বলতো। অনেকেই বলতো এই অঞ্চলে অদ্ভুত শক্তির বাস। কিন্তু রানী ভয় পেলেন না। তিনি জমি কিনলেন এবং শুরু হলো মন্দির নির্মাণের কাজ। প্রায় 8 বছর ধরে চলল নির্মাণ কাজ। তৎকালীন সময় বিপুল অর্থ ব্যয় হয়, লক্ষ লক্ষ টাকা। অবশেষে তৈরি হলো নবরত্ন শৈলীর বিশাল কালী মন্দির। তার সাথে 12টি শিব মন্দির, রাধাকান্ত মন্দির, বিশাল প্রাঙ্গণ, ঘাট, অতিথিশালা, বাগান, সব মিলিয়ে সে যেন এক আধ্যাত্মিক নগরী। কিন্তু প্রচুর প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছিল। কিন্তু অবশেষে তৈরি হলো মায়ের ভবন। মায়ের নামে রাখা হলো ভবতারিণী, অর্থাৎ যিনি ভব সাগর পার করিয়া দেন। মন্দির প্রস্তুত, এখন দরকার একজন পুরোহিত। এই সময় আসেন রামকুমার চট্টোপাধ্যায়। তার সঙ্গে এসেছিলেন ছোট ভাই গদাধর, গ্রামের এক সরল যুবক, যাকে আমরা চিনি আজ শ্রী রামকৃষ্ণ পরমহংস নামে। তখন কেউ জানতেন না এই যুবকই একদিন বিশ্বজোড়া আধ্যাত্মিক আন্দোলনের কেন্দ্রবিন্দু হয়ে উঠবেন। গদাধর মন্দিরে পূজা শুরু করলেন, কিন্তু তার মনে এক প্রশ্ন। তিনি ভাবতেন, যদি মা সত্যিই থাকেন, তাহলে আমি তাকে দেখতে পাবো না কেন? কেন তিনি কথা বলবেন না? দিনের পর দিন, রাতের পর রাত তিনি মায়ের কাছে প্রার্থনা করতেন, কাঁদতেন, ডাকতেন, কখনো কখনো অচেতনও হয়ে পড়তেন। লোকেরা বলতে শুরু করলেন এই ছোট ছেলেটি পাগল হয়ে গেছে।
একদিন আর সহ্য করতে পারলেন না, মায়ের বিরহে কাতর হয়ে তুলে নিলেন মন্দিরের কাছে সেই খাঁড়া। নিজের জীবন শেষ করবেন, ঠিক সেই মুহূর্তে অবিশ্বাস্য এক ঘটনা ঘটল। তিনি দেখলেন চারপাশ আলোয় ভরে গেছে, মন্দির দেয়াল সব মিলিয়ে যাচ্ছে অসীম আলোর সম্মুখ। আর সেই আলোয় একটি আবির্ভূত হলেন মা ভবতারিণী। পরবর্তীকালে তিনি নিজেই বলেছিলেন, আমি মাকে জীবন্ত দেখেছি। কয়েক বছর পর এক তরুণ এলেন দক্ষিণেশ্বরে, নাম নরেন্দ্রনাথ দত্ত। তিনি ছিলেন যুক্তিবাদী, প্রশ্ন করতে ভালোবাসতেন। তিনি সরাসরি জিজ্ঞাসা করলেন, আপনি কি ঈশ্বরকে দেখেছেন? রামকৃষ্ণদেব উত্তর দিলেন, হ্যাঁ, যেমন তোমাকে দেখেছি তার চেয়েও স্পষ্টভাবে দেখেছি। এই উত্তর নরেন্দ্রনাথের জীবন বদলে দেয়। পরবর্তীকালে তিনি স্বামী বিবেকানন্দ। দক্ষিণেশ্বর শুধু একটি মন্দির নয়, এখান থেকেই শুরু হয়েছিল যত মত তত পথ প্রদর্শনের প্রচার। এখান থেকেই শুরু হয়েছিল সব ধর্মের ঐক্যের বার্তা, এবং সেই ঐক্যের বার্তা নিয়েই স্বামী বিবেকানন্দ পৌঁছে যান বিশ্বমঞ্চে। আজ প্রতিদিন হাজার হাজার মানুষ আসেন এখানে, কেউ প্রার্থনা করতে, কেউ ইতিহাস জানতে, কেউ শ্রী রামকৃষ্ণের পদচিহ্ন অনুসরণ করতে। গঙ্গার ধারে দাঁড়ালে আজও মনে হয় সময় যেন থেমে গেছে। সন্ধ্যার আরতির সময় ঘণ্টার ধ্বনি আর শঙ্খধ্বনিতে গোটা পরিবেশ আলোকিত হয়ে যায়। অলৌকিক হয়ে ওঠে সেই পরিবেশ। দক্ষিণেশ্বর ইতিহাস শুধু ইট পাথরের গল্প নয়, এটি এক নারীর অটল বিশ্বাসের গল্প, এক সাধকের ঈশ্বর অনুসন্ধানের গল্প, এক মানবতার প্রতি ভালোবাসার গল্প। রানী রাসমণি যদি সেই স্বপ্নকে উপেক্ষা করতেন, তাহলে হয়তো এই মন্দিরের জন্মই হতো না, আর হয়তো আমরা পেতামও না রামকৃষ্ণ ও বিবেকানন্দের মতন উত্তরাধিকার। আবার আসবো আমি অন্য একটি মন্দিরের ইতিহাস নিয়ে। আমার এটি কেমন লাগলো সেটি কমেন্টে জানাবেন, এবং চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্বে যাত্রা করব অন্য কোনো এক জায়গার গল্প নিয়ে, অন্য কোনো মন্দিরের গল্প নিয়ে, কিংবা কোনো অভিজ্ঞতার গল্প নিয়ে। আপনাদেরও এরকম অনেক রকমের অভিজ্ঞতা হতে পারে, সেটি আমাকে লিখে পাঠান, আমি পাঠ করব আমার এই চ্যানেলটিতে। আর হ্যাঁ, আরেকটা কথা, যদি দক্ষিণেশ্বর কিভাবে যাবেন তাহলে এই নিয়ে আমার ডিটেলস একটা ভ্লগ করা আছে, চ্যানেলটি ফলো করুন এবং মায়ের দর্শন করে আসুন। আজকের মতো এই অবধি। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।